নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সোমা গল্প কথায় আবারও গল্প শোনাতে আমি হাজির হয়েছি। আজকের গল্প পঞ্চতন্ত্র পার্ট 1-এর পরের গল্পটি আমি বলবো। কর্টক বলল, গল্পটির নাম হচ্ছে অতি চালাকের গলায় দড়ি। তো কর্টক বলল, শহরের কাছাকাছি গাছপালার মাঝ মধ্যিখানে একজন ব্যবসায়ী মন্দির তৈরি করাচ্ছিল। বড় বড় গাছের গুঁড়ি এনে সেইখানেই মন্দির তৈরি করবার কাঠ চেরাই করা হচ্ছিল। সেই গাছে পালায় ঘেরা জায়গায় থাকতো বেশ কিছু বানর। তারা সারাদিন গাছে গাছে হুটোপাটি করে বেড়াতো, আর কাঠ চেরাই মিস্ত্রিরা যখন শহরে খেতে যেত তখন তারা ওখানে নেমে এসে নানা রকম উপদ্রব করত। একদিন হয়েছে কি, মিস্ত্রিরা চলে যাবার সঙ্গে সঙ্গে বানরের দল নেমে এসে হুটোপাটি শুরু করে দিল। সেখানে কাত করে দাঁড় করানো ছিল একটা চেলাই গুঁড়ি, আর গুঁড়িটা যতটা চেরাই করা হয়েছিল ততখানি গোজা ছিল একটা গুঁজি। ওই দলে ছিল এক চালাক বানর। সে যেই চেরাই গুঁড়িটার ফাঁকে লেজ ঝুলিয়ে বসে গুজিটা ধরে নাড়ানাড়ি শুরু করে দিল, তারপর যেই না গুজিটা হেইও করে টেনে তুলেছে, অমনি তার লেজ আটকা পড়ে গেল। হাজার টানাটানি করেও লেজটা বার করা গেল না। তখন কারিগররা ফিরে এসে তাকে পিটিয়ে শেষ করে দিল। তাই বলি, কি দরকার বাপু, পরের ব্যাপারে নাক গলিয়ে ওদের শিকার করা জন্তু ছিটেফোঁটা তো আমাদের জোটেই। দমনক বলল, তার মানে তুমি খাওয়ার জন্যই জন্মেছ? দেখো, কাকও তো গেরস্থির ছেটানো এঁটো খেয়ে বেঁচে থাকে অনেক দিন, কিন্তু তাকে কি বাঁচা বলে? সামান্য জলে যেমন ছোট নদী ভরে যায় নেংটির পেট, তেমনি সামান্যতে খুশি হয় ভিতুরা। বলি, বাঁশের ডগার নিশানের মতো পথ করে উঠতেই যদি না পারলাম, তাহলে আর মাকে কষ্ট দেওয়ার জন্য জন্মালামই বা কেন? আমাকে আঁকড়ে ধরে যদি ডুবন্ত মানুষ বাঁচতে না পারে, তাহলে নদীর ধারে ঘাস হয়ে জন্মানোর তোমার সার্থক। সুতরাং শুধু 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 খাওয়ার জন্য বেঁচে থেকে লাভ কি বাপু? কর্টকের এই কথা শুনে দমনক আর কিছু বলতে পারল না। সে চুপ করে গেল। তখন দমনক শুধু এটুকুই কর্টক বলল তাকে, অত শত বুঝি না। আমি জানি আমাকে যখন ডাকা হয়নি, তখন কেন আমি পরের ব্যাপারে নাক গলাতে যাব? আগ বাড়িয়ে কাউকে কিছু বলতে গেলে কপালে অবজ্ঞা আর অপমানই জোটে। সাদা কাপড় যেমন রঙের ছোপ ধরে, সেমনি সেখানে কথা বলা উচিত যেখানে কথা বলে লাভ আছে। দমনক বলল, অমন কথা মুখে এনো না। দেখো না, রাজার সেবা করে হেঁজিপেজিরাও তালেবর হয়ে যায়। মেয়ে আর লতা যেমন পাশে যে থাকে তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায়, তেমনি গুণ না থাকলেও রাজার আশেপাশে যারা থাকে রাজা তাদেরকেই ধরেন। রাজাকে আশ্রয় করে বুদ্ধিমানেরা নিজেদের কাজ হাসিল করে নেয়। কর্টক বলল, তা তুমি কি করতে চাও? দমনক বলল, রাজা পিঙ্গলক আজ ভয় পেয়েছে, তার সঙ্গপাঙ্গেরাও তাই। আজ আমাদের জেনে নেওয়া দরকার ওর ভয়ের কারণটা কি, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। কর্টক বলল, উনি যে ভয় পেয়েছেন তা তুমি জানলে কি করে? দমনক বলল, চলো, বললে তো গরু ভেড়া সবাই বুঝতে পারে, কিন্তু না বলে যদি কেউ কারো ভাব বুঝতে পারে, তাহলে তো সত্যিই সে সত্যিকারের পণ্ডিত। ওর হঠাৎ এই থমকে যাওয়া দেখেই আমি বুঝতে পেরেছি যে উনি দারুণ ভয় পেয়েছেন। এখন আমরা যদি ওর ভয় ভাঙিয়ে বশ করতে পারি, তাহলে নিঘাত আমরা আবার চাকরি ফিরে পাবো। জানো তো, সেবা দিয়ে সকলকেই বশ করা যায়। রাজা ডাকার সঙ্গে সঙ্গে যারা মহারাজ দীর্ঘজীবী হন বলে রাজাকে অভিবাদন জানায়, বিন্দুমাত্র ইতস্তত না করে রাজার হুকুম তামিল করে, রাজার কাছ থেকে সামান্য উপহার পেয়েই উচ্ছ্বাসিত হয়, রাজার পছন্দ অপছন্দ মাফিক নিজের পছন্দ অপছন্দকে মানিয়ে নেয়, তারাই কিন্তু রাজার প্রিয় হয়। কর্টক বলল, তা তুমি রাজাকে গিয়ে কি বলবে শুনি? দমনক বলল, কথা বলতে শুরু করলেই কথার পর কথা ভিড় করে এসে দাঁড়ায়। যেমন একটি বীজ অজস্র বীজের জন্ম দেয়। কর্টক বলল, তা যা বলেছ।
মন মেজাজ বুঝে কথা বলতে পারলে রাজা তো বটেই, রাক্ষসদেরও বশ করা যায়। ঠিক আছে, যা ভালো বোঝো করো, তোমার যাত্রা শুভ হোক। দমনক কর্তকের কাছে বিদায় নিয়ে পিঙ্গলের দিকে এগিয়ে গিয়ে প্রণাম করল। পিঙ্গলক বলল, বহুদিন তোমায় দেখতে পাইনি কেন, শরীর কুশল তো? দমনক বলল, হ্যাঁ মহারাজ, কুশল। মহারাজের কাছে তো আমাদের মতো তুচ্ছ লোকের কোনো প্রয়োজনই নেই। তবে হ্যাঁ, কান চুলকোলে কিংবা দাঁত কুটলে আটকালেও সামান্য একটা কাঠির দরকার হয়ে ওঠে। আমরা তো বংশানুক্রমে মহারাজের খিদমত খেটে আসছি। তো দেখুন মহারাজ, গহনা ও ভৃত্য এদের জায়গা যেখানেই ঠিক সেই জায়গাতেই রাখতে হয়। আমার জিনিস আমি যেখানে খুশি পরব বলে কেউ মাথার মুকুট পায়ে লাগায়, তেমনই মণিকে কাঁচ ভেবে ধুলোয় ফেলে যে কাঁচকে মণি করে মাথায় তোলে, তার কাছে কি কোনো ভৃত্য থাকে? তার ওপর দেখুন গাদা গাদা ভেরেন্ডা, ভেন্ড, আকন্দ, নলখাগড়া জড়ো করলেই তা দিয়ে যেমন কাঠের কাজ চালানো যায় না, তেমনি বিস্তর মুখ্য লোক দিয়ে একটি বুদ্ধিমানের কাজ পাওয়া যায় না। পিঙ্গলক বলল, বুঝলাম, তা তুমি কি বলতে চাও বলো। দমনক বলল, মহারাজ, আপনার কাছে একটি গোপনীয় বিষয় জানবার ছিল। পিঙ্গলক বলল, কি জানতে চাও বলো। দমনক বলল, মহারাজ, দেবগুরু বৃহস্পতি বলেছেন যত তুচ্ছই হোক না কেন গোপনীয় কিছু ছকান করতে নেই। দমনকের কথা শুনে বাঘ, চিতা, নেগড়ে প্রভৃতি রাজার অনুচরেরা তফাতে সরে গেল। তখন দমনক বলল, জানতে চাইছিলাম আপনি নদীতে জলপান করতে গিয়ে হঠাৎ ফিরে এলেন যে? পিঙ্গলক বোকার মতো হেসে পড়ল, বিশেষ কোনো কারণ নেই তো, এমনি। দমনক বলল, মহারাজ, বিশেষ যদি কিছু নাই হয় তাহলে থাক। স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের কাছ থেকেই কিছু না কিছু গোপন করতে হয়। দমনকের কথা শুনে পিঙ্গলক ভাবল, দমনক খুবই ন্যায্য কথা বলেছে। তবে গুণী ভৃত্য, পতিব্রতা স্ত্রী আর অন্তরঙ্গ বন্ধুর কাছে মানুষের দুঃখের কথা জানিয়ে মন হালকা করে। তাই সে বলল, আচ্ছা দমনক, মাঝে মাঝে বিকট একটা গর্জন শুনতে পাচ্ছি। দমনক বলল, শুনতে পাচ্ছি হুজুর, কিন্তু তাতে কি? এমন বিকট যার গর্জন, তার চেহারা কি বিরাট আর শক্তি কতখানি তা বুঝতে পারছো না? ভাবছি এ বন ছেড়ে চলে যাব। দমনক বলল, গর্জন শুনেই ভয় পেয়ে গেলেন হুজুর? সামান্য গর্জন শুনে ভয় পেলে কি চলে? ভয়ঙ্কর শত্রুর আক্রমণের সামনেও যে অটল থাকে সেই তো সত্যিকারের রাজা। আগুনের তাপ লাগলেই গলার গয়না গলে যায়, তাহলে বাহারি গয়নার কি দাম আছে বলুন? তাই বলি, শব্দ শুনি ভয় পাবেন না মহারাজ, যেমন ভয় পেয়েছিল অন্য লোক বা একটু গোমুখধামী শেয়াল। এই বলে পিঙ্গলকের কথা শুনে দমনক আবার একটি গল্প শুরু করলো। আজকের গল্প এই পর্যন্ত। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।